1977 স্বাধীনতার পরবর্তী টালমাটাল ভারত সদ্য বেরিয়ে এসছে জরুরি অবস্থার দম বন্ধ করা অন্ধকার থেকে। জনগণ ভেবেছিল এবার হয়তো ইতিহাসটা বদলাবে, আর এই ইতিহাস বদলানোর সব থেকে কাছাকাছি যে মানুষটি দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন একজন দলিত নেতা, নাম জগজীবন রাম। তিনি প্রায় প্রধানমন্ত্রী হয়েই গেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে একটি স্কাই ব্লু মার্সিডিজ, একটি পোলারয়েড ক্যামেরা আর মাত্র 46টা ছবি সব কিছু বদলে দিল। এটা শুধু একটা সেক্স স্ক্যাম নয়, এটা ছিল এমন এক কেলেঙ্কারি যেটা জনতা পার্টির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়, আর যেটার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই ইন্দিরা গান্ধী আবার ফিরে আসেন ক্ষমতায়। আজ যখন আমরা বড় বড় স্ক্যামের কথা শুনি, ভিডিও ফাঁস, স্টিং অপারেশন, চরিত্রহননের রাজনীতির কথা জানতে পারি, তখন খুব কম মানুষই জানে ভারতের ইতিহাসে এমন প্রথম বড় স্টিংস টাইপ স্ক্যান্ডেল ঘটেছিল 1978 সালে। একজন পুত্রের ব্যক্তিগত সম্পর্ককে ব্যবহার করে কিভাবে একজন বাবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে দেওয়া হলো, কিভাবে নৈতিকতার মুখোশ পরে অপহরণ, মারধর আর ব্ল্যাকমেলকে বৈধতা দেওয়া হলো, আর কিভাবে এই একটিমাত্র সেক্স স্ক্যান্ডেল ভারতের রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তন করে দিল, জানবো আজকের ভিডিওতে। 1978 সালের গ্রীষ্ম, দিল্লির বাতাসে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ছে। মাত্র বছরখানেক আগে 1977 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা নিষ্পেষণ থেকে বেরিয়ে দেশবাসী একটা নতুন ভোরের স্বপ্ন দেখছিল। জনতা পার্টি নামের এক জোট সরকার ক্ষমতায় এসেছে, যাদের নেতৃত্বে ছিলেন মোরারজি দেশাই। কিন্তু সেই স্বপ্ন দেখতে দেখতেই চারিদিকে ফাটল ধরা শুরু হয়েছে। জোট মানেই নানা মত, নানা স্বার্থ, আর এই স্বার্থের সংঘর্ষে সবথেকে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত জীবন। এই ফাটলের একদিকে দাঁড়িয়েছিলেন বাবুজি জগজীবন রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সংসদ, সবখানেই তার দৃঢ় উপস্থিতি। একজন দলিত পরিবার থেকে উঠে এসে তিনি হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী। অনেকের চোখে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পরেই দাবিদার তিনি। আর তার এই উত্থান একটি নতুন অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য একটা এক্সাম্পল সেট করছিল। কিন্তু অন্যদিকে ছিলেন কৃষক নেতা চৌধুরী চরণ সিং, জাট সম্প্রদায়ের প্রভাবশালী কণ্ঠস্বর। তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছতে চাইছিলেন। আর ছিলেন রাজনারায়ণ, এক তেলে বেগুনে ফুঁসতে থাকা নেতা, যিনি নিজেই ইন্দিরা গান্ধীকে রায়বেরেলিতে হারিয়েছিলেন। এদের জন্য জগজীবন রাম ছিলেন একটা বাধা। সরাসরি রাজনৈতিক মেরুকরণে তাকে টেক্কা দেওয়া কঠিন। তাকে আঘাত করতে হলে দরকার একটা সুযোগ, একটা ক্রুশিয়াল ইনফরমেশন, এমন কিছু যা সরাসরি তার ব্যক্তিগত জীবন বা ইজ্জতকে লক্ষ্য করবে। আর সেই আঘাতের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালেন জগজীবন রামের বড় ছেলে সুরেশ কুমার রাম। বছর 40-এর যুবক এই সুরেশ রাম ছিলেন পুরো দস্তুর হাই ফ্লাইং। বিহারের মোহনিয়া থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু বিধানসভার একটি অধিবেশনেও উপস্থিত থাকার তাগিদ বোধ করেননি। বাবা যেখানে কঠিন পরিশ্রমী, সুরেশ সেখানে দিল্লির বিলাসী জীবনযাপনে মত্ত। তার বাহন ছিল একটা চকচকে স্কাই ব্লু মার্সিডিজ বেঞ্জ। প্রায় রাতের অন্ধকারে এই গাড়িতেই তিনি দিল্লি চষে বেড়াতেন। আর এই রাতের অন্ধকারে এদের জীবনে এলো সুষমা চৌধুরী। সুষমা 21 বছরের এক কলেজ ছাত্রী। মিরাটের এক সাধারণ জাট কৃষক পরিবার থেকে সে এসেছিল দিল্লির সত্যভামা কলেজে হায়ার স্টাডিজের জন্য। সুরেশের সাথে তার দেখা হয় এপ্রিল মাসে এক এমপির মাধ্যমে। দুটি সম্পূর্ণ বিপরীত সমাজের মানুষের সম্পর্ক গড়ে উঠল দ্রুত। সুরেশের বিলাসিতায় মুগ্ধ হলেও সুষমা বুঝতে পারছিলেন না যে এই সম্পর্কের ছায়ায় কত বড় একটা ঝড় দানা বাঁধছে। সুরেশ তার এই সম্পর্কের ইন্টিমেট মোমেন্টগুলোকে মেমোরাইজ করে রাখতে চাইতেন। তাই তিনি একটা ইনস্ট্যান্ট পোলারয়েড ক্যামেরা দিয়ে সুষমার আর তার অনেক অন্তরঙ্গ ছবি তোলেন, প্রায় 40 থেকে 50টি। সেই ছবিগুলো তিনি রাখেন তার মার্সিডিজের গ্লাভ বক্সে, সিগারেটের প্যাকেটের পাশে। হয়তো ভেবেছিলেন এইগুলোই সম্পর্কে নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু তিনি ভুলেও ভাবতে পারেননি এই ছবিগুলোই একসময় হয়ে উঠতে পারে তার বাবা এবং একজন দলিত নেতার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা মারণাস্ত্র। এদিকে সব কিছুর উপরে নজর রাখছিল চরণ সিং এবং রাজনারায়ণের দলের কিছু যুবক কর্মী। এদের নেতৃত্বে ছিলেন ওমপাল সিং এবং কেসি ত্যাগী,
যারা জরুরি অবস্থায় জেলও খেটেছেন। এদের মনে ক্ষোভ জমেছিল। জরুরি অবস্থার সময় তারা যখন জেল খাটছিল তখন বাবুজির ছেলে সুরেশ দিল্লির বিলাসী জীবনে মত্ত ছিল। এই ক্ষোভ রাজনৈতিক চালে রূপ নিল। শুরু হলো নিখুঁত নজরদারি। সুরেশের গাড়ি, তার চলাফেরা, তার রাতের আড্ডা, সবকিছুর ওপরে চোখ রাখা হলো। প্ল্যান তৈরি হতে লাগলো। এদিকে জুলাই মাসে জনতা পার্টিতে বিস্ফোরণ ঘটল। প্রধানমন্ত্রী দেশাইয়ের সাথে মনোমালিন্যে চরণ সিং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। ফলে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। জগজীবন রামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো। প্রতিপক্ষের জন্য সময় ফুরিয়ে আসছিল। অপারেশন সুরেশ রাম নামের সেই কনস্পিরেসির সময় ঘনিয়ে এলো। 20 আগস্ট রাত প্রায় 11:30। দিল্লির কেন্দ্রীয় অংশ থেকে একটি স্কাই ব্লু মার্সিডিজ বেরিয়ে এলো। গাড়িতে সুরেশ ড্রাইভিং করছেন, পাশে সুষমা। তারা অবশ্য জানতো না পিছনে দুটো ট্যাক্সি লেজুরের মতো তাদের পিছু নিয়েছে। মার্সিডিজটা এগোতে লাগলো উত্তর দিল্লির যমুনা নদীর দিকে। পিছনের ট্যাক্সি দুটির লক্ষ্য ছিল নিগমবোধ ঘাটের কাছে একটি নির্জন রাস্তা, যেখানে একদিকে নদী এবং অন্যদিকে শহরের প্রধান শ্মশান। মধ্যরাতের নির্জনতা বেছে নেওয়া হয়েছিল বিশেষ কারণে, কারণ এখানে সাক্ষী থাকার সম্ভাবনা কম। হঠাৎ পিছনের একটি ট্যাক্সি এসে মার্সিডিজের পাশ কাটিয়ে সামনে গিয়ে থামলো। পথ আটকালো। সঙ্গে সঙ্গে অন্য ট্যাক্সিটি পিছনে ব্রেক কষলো। 10-12 জন গাট্টা গোট্টা চেহারার লোক হঠাৎ বেরিয়ে এলো। হাতে তাদের রিভলভার। সুরেশের গাড়ির দরজা খুলে ফেললো তারা। বেরো এক্ষুনি, নয়তো গুলি করে দেব। সুরেশ আর সুষমা হতবাক, ভয়ে তারা কাঠ হয়ে যায়। ওরা জোর করে সুষমাকে গাড়ির পিছনের সিটে পাঠিয়ে দিল। তারপর সুরেশকে ড্রাইভারের সিটে রেখেই এক লোক তার পাশে বন্দুক ঠেকিয়ে বসে পড়লো। আদেশ দিল, চালাও, সামনের ট্যাক্সিটা দেখে চলো, কোনো কথা নয়। গাড়ি ছুটলো পূর্ব দিকে, ওয়াজিরাবাদ ব্রিজ পার হয়ে। দিল্লির রাস্তা পার হয়ে তারা ঢুকে পড়ল উত্তরপ্রদেশের সীমানায়। প্রথমে লোনিগ্রাম, তারপরে মোদিনগর। স্টেট বাউন্ডারি পার করা ছিল একটা কৌশলগত সিদ্ধান্ত। এই এলাকায় দিল্লি পুলিশের কোনো এখতিয়ার নেই, ফলে ধরা পড়ার সম্ভাবনা কম। মোদিনগরে একটা ইনস্টিটিউটের সামনে গাড়ি থামলো। ওদের একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন ওমপাল সিং। তিনি নিজের পরিচয় দিলেন। শুরু হলো মানসিক এবং শারীরিক নির্যাতনের পালা। প্রথমে ওমপাল কয়েকটি খাম আর কাগজ এগিয়ে দিল। হুকুম দিল একটা চিঠি লিখতে। এই চিঠিটা পেট্রোলিয়াম মন্ত্রী এইচ.এন. বহুগুণাকে অ্যাড্রেস করে লেখো যে তুমি আর সুষমার সম্পর্কের পিছনে বহুগুণার উস্কানি আছে। সুরেশ প্রতিবাদ করলেন, আমি এসব কিভাবে লিখব, এটা মিথ্যে। প্রতিবাদের দাম দিতে হলো মারধর দিয়ে। কয়েকজন ঝাঁপিয়ে পড়ে সুরেশকে এত জোরে পেটালো যে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন মাটিতে। সুষমা চিৎকার করতে গিয়ে দেখলেন যে এক গুন্ডার পিস্তল তার কানের পাশে ধরা। তিনি আতঙ্কে কাঁপতে লাগলেন। তার মনে হচ্ছিল সবকিছু যেন একটা দুঃস্বপ্ন। কোনো কিছুই আর অনুভব করতে পারছিলেন না তিনি, যেন একটা ট্রান্স স্টেটে চলে গেছেন। তখন গুন্ডারা তাদেরকে আবার গাড়িতে নিয়ে এসে বসালো। সুরেশের জ্ঞান ফিরতেই তারা ওকে এক গ্লাস জল খেতে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে সুরেশ সিগারেটের প্যাকেট বার করতে গেলেন, আর সেই মুহূর্তে গ্লাভ বক্স থেকে পড়ে গেল সেই পোলারয়েড ছবিগুলি। ওমপাল সিংয়ের চোখ চকচক করে উঠল। ছবিগুলো কুড়িয়ে নিলেন তিনি। সুরেশ বুঝলেন তার গেম এবার শেষ। তিনি কাকুতি মিনতি করলেন, ছবিগুলো আমায় ফেরত দাও, আমি তোমাদের টাকা দেব, অনেক টাকা। ওমপাল ঠান্ডা গলায় বলল, টাকা চাই না, জনজীবন শুদ্ধ করতেই এই কাজ, এগুলো এখন আমাদের হাতে। প্রায় রাত 3টে। নির্যাতন শেষ। সুরেশ আর সুষমাকে একটা স্কুলের বাইরে ফেলে দিয়ে তারা চলে গেল। সতর্ক করে গেল, কাউকে কিছু বলো না, না হলে সব শেষ করে দেব। দেহ মনে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত সুরেশ সেই অবস্থাতেই সুষমাকে পুরনো দিল্লির তার নিজের বাড়িতে ড্রপ করে দিলেন। তারপর নিজের লোদি স্টেটের বাংলোয় ফিরলেন। তখন তার মনে হলো একটা কাজ এখনো বাকি। রাতের এই অপরাধের বিরুদ্ধে সাফাই দিতে হবে। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন থানার দিকে। আবারও সঙ্গে নিলেন সুষমাকে। 21 আগস্ট ভোর রাত। সুরেশ সুষমাকে নিয়ে দিল্লির কাশ্মীর গেট থানায় হাজির হলেন। তিনি একটি
বিশদ এফআইআর দিলেন। অপহরণ, মারধর, জোর জবস্তির ঘটনা। সুষমাও আলাদাভাবে তার বক্তব্য দিলেন, সবকিছু ক্রস ভেরিফাই করলেন। পুলিশ তল্লাশি চালালো কয়েকটা পার্টি অফিসে, কিন্তু রাজনীতির যন্ত্র অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে। সুরেশের এফআইআর জমা দেওয়ার আগেই এক গোপন সূত্রে ইউএনআই সংবাদ সংস্থার হেডকোয়ার্টারে একটা খবর পৌঁছে গেছে। জনতা নেতার ছেলেকে অপহরণের ঘটনায় কৃষক সংগঠনের অফিসে পুলিশের তল্লাশি। দিল্লির সংবাদপত্রগুলোর রাতের এডিশন বেরিয়ে যাওয়ায় এই খবরগুলো প্রথম দিকে সবার চোখে পড়েনি, কিন্তু প্রাদেশিক সংবাদপত্রগুলো আগুন লাগালো। 22শে আগস্ট সকাল আহমেদাবাদ থেকে প্রকাশিত দ্য ইন্ডিয়ান স্টেট সংবাদপত্রের হেডলাইনে ছাপলো, ভিভিআইপি সন ইন সেক্স র্যাকেট। বোম্বে সংস্করণ আরও এক স্টেপ এগিয়ে লিখলেন, ভিভিআইপি সনস টু শকস। পুরো শহর নড়ে চড়ে বসলো। এই ভিভিআইপি কে সেটা সবাই জানতো, তিনি জগজীবন রাম। খবর ছড়াতে সময় লাগলো মাত্র কয়েক ঘন্টা, কিন্তু এর মধ্যে আরও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এফআইআর জমা দিয়ে সুরেশ বাড়ি ফেরার পথে গাজিয়াবাদের মোহননগরে মোহন মিকিন ব্রিওয়ারির কাছে তার মার্সিডিজ একটি পথচারীকে ধাক্কা মেরে ফেলল। পথচারীর মৃত্যু হলো তৎক্ষণাৎ। সুরেশ আর সুষমা ভয়ে গাড়ি ফেলে ব্রিওয়ারির কম্পাউন্ডারের ভিতরে ঢুকে পড়লেন। সেখানকার ম্যানেজার অনিল বালি তাদের আশ্রয় দিলেন। এই অনিল বালি প্রথম সেই পোলারয়েড ছবিগুলো ভালোভাবে দেখার সুযোগ পেলেন, আর মনে মনে ছক কষলেন সেই ছবিগুলোকে ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর হাতে পৌঁছে দেওয়ার। একটা ব্যক্তিগত কেলেঙ্কারিকে একটা রাষ্ট্রীয় স্তরের অস্ত্র বানানোর প্রক্রিয়া শুরু হলো। এদিকে 23শে আগস্ট রাজনারায়ণ এক প্রেস কনফারেন্স ডাকলেন। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে তিনি এক আজব নৈতিকতার বক্তৃতা দিলেন। মিশ্র হিন্দি ইংরাজিতে তিনি ছবিগুলোর বর্ণনা দিলেন। এগুলো খাজুরাহোর মূর্তির চেয়েও ভয়ঙ্কর। এগুলোতে পূর্ভাস অ্যাক্ট আছে, ফেলাসিও কুনিলিঙ্গাস। এগুলো জোর করে করানো যায় না। তার দাবি এগুলো ছিল স্বেচ্ছাকৃত কুকর্ম। তিনি বললেন, জনজীবন পরিশুদ্ধ করতেই তিনি এই ছবিগুলো প্রকাশ করছেন। প্রশ্ন উঠল, এই পরিশুদ্ধি যদি তার লক্ষ্য হয়, তাহলে অপহরণ ও মারধরের তিনি কি যুক্তি দেবেন? কিন্তু সে প্রশ্ন ডুবিয়ে দেওয়া হলো আরও উগ্র বক্তব্যে। অন্যদিকে পর্দার আড়ালে চলল তীব্র দর কষাকষি। জগজীবন রামের পক্ষ থেকে দূতরা রাজনারায়ণের সাথে দেখা করতে গেলেন। প্রস্তাব দেওয়া হলো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পদ কিংবা কেন্দ্রীয় মন্ত্রিত্ব, যা তিনি চান, শুধু ছবিগুলো ফেরত দিতে হবে আর মামলা তুলে নিতে হবে। কিন্তু শুকনো কথায় চিড়ে ভিজল না। রাজনারায়ণ জগজীবনের সব প্রস্তাবই ফিরিয়ে দিলেন। 28শে আগস্ট ন্যাশনাল হেরাল্ড পত্রিকা একটি সম্পাদকীয় লিখল, কেন ব্যক্তিগত ইস্যুকে রাজনীতিকরণ করা হচ্ছে। কিন্তু এতদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে। এই কেলেঙ্কারির সরাসরি শিকার সুষমা এবং সুরেশের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। সুষমা কলেজ ছেড়ে দিলেন। সমাজের চোখে তিনি এখন কুলোটা নারী। সুরেশের বিয়েটাও ভেঙে গেল। তিনি রাজনীতি থেকে সরে গেলেন। মানসিক অশান্তি ও হয়তো মদ্যপানের ফলে তার স্বাস্থ্যের অবনতি হতে লাগলো। কয়েক বছরের মধ্যেই 1985 সালের 21শে মে রহস্যজনকভাবে সুরেশ কুমার রামের মৃত্যু হলো। একটি সম্ভাবনাময় যদিও বিতর্কিত জীবন এইভাবেই শেষ হলো। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা লেগেছিল জগজীবন রামের উপর। দৃঢ়চেতা কূটনীতিক এই নেতা একদিন তার বিশ্বস্ত সহকর্মী কৃপান কান্তকে বলেছিলেন, ম্যা টুট গেয়া। একজন বাবা হিসেবে ছেলের ধ্বংস তাকে গভীরভাবে আহত করেছিল। একজন রাজনীতিবিদ হিসেবে এই ঘটনা তার প্রধানমন্ত্রী হওয়ার পথে পাহাড় প্রমাণ বাধা হয়ে দাঁড়ালো। তিনি নৈতিক দায়িত্ব নেওয়ার জন্যই রাজনীতি থেকে সরলেন না, কিন্তু তার ভাবমূর্তি এমন ক্ষতিগ্রস্ত হলো যে জনতা পার্টির মধ্যে তার অবস্থান অনেক নিচে নেমে গেল। এই কেলেঙ্কারি জনতা পার্টির পতনকে ত্বরান্বিত করলো। 1979 সালের জুলাই মাসে দলটি চূড়ান্তভাবে ভেঙে গেল। মোরারজি দেশাই পদত্যাগ করলেন। চরণ সিং প্রধানমন্ত্রী হলেন মাত্র 23 দিনের জন্য। ইন্দিরা গান্ধী সমর্থন সরিয়ে নেওয়ায় তার সরকারও ভেঙে পড়ল। জগজীবন রাম লোকসভায় বিরোধী দলীয় নেতা হলেন, কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন আর পূরণ হলো না। 1980 সালের শুরুতে ইন্দিরা গান্ধীর ছেলে স্ত্রী মেনকা গান্ধীর ম্যাগাজিন সূর্যতে সেই 46টি পোলারয়েড ছবি প্রকাশ করা হলো দ্য রিয়েল স্টোরি শিরোনামে।
ম্যাগাজিনের কপি ব্ল্যাক মার্কেটে 2-5 টাকায় বিক্রি হতে লাগলো। এই প্রকাশের সময়টা ছিল খুবই স্পর্শকাতর। 1980 সালের জেনারেল ইলেকশনের ঠিক আগে এই প্রকাশনা ইন্দিরা গান্ধীর প্রত্যাবর্তনের পথকে আরও মসৃণ করলো। ইন্দিরা গান্ধী জয়ী হয়ে 1980 সালের মার্চে আবার প্রধানমন্ত্রী হলেন। আর জগজীবন রাম, তিনি তার সংসদীয় আসন ধরে রাখলেন। 1984তেও জয়ী হলেন। কিন্তু 1986 সালের 6 জুলাই হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হলে ভারত সম্ভবত তার প্রথম দলিত প্রধানমন্ত্রী হওয়ার সবথেকে কাছের মানুষটাকে হারালো। তার অন্তিম শয্যায় হয়তো সেই কথাই বারবার মনে হচ্ছিল তার, যা তিনি আগেই একজন বন্ধুকে বলেছিলেন, এক দলিত এই দেশের প্রধানমন্ত্রী কখনোই হতে পারবে না। 1978 সালের সুরেশ কুমার রাম অপহরণ কেলেঙ্কারি শুধু একটা সেক্স স্ক্যান্ডেল নয়, এটি ছিল ভারতীয় গণতন্ত্রের একটি ক্রান্তি লগ্ন, যেখানে ব্যক্তিগত দুর্বলতা, রাজনৈতিক প্রতিহিংসা, জাতপাতের বিদ্বেষ এবং নৈতিকতার মুখোশ পরে ক্ষমতার লড়াই সবকিছু একসাথে মিশে এক বিষাক্ত ককটেল তৈরি করেছিল। এটি ছিল একটি স্টিং অপারেশনের আদি রূপ, যেখানে আধুনিক স্টিং অপারেশনের মতোই নজরদারি, ফাঁদ পেতে অপেক্ষা আর তারপর ধ্বংসাত্মক প্রমাণ প্রকাশ সবকিছুই ছিল। পার্থক্য শুধু মাধ্যমের, তখন ছিল পোলারয়েড ছবি আর আজ হয়তো ভিডিও। এই ঘটনার সব থেকে বড় শিক্ষা হলো, ভারতীয় রাজনীতিতে বিশেষ করে প্রান্তিক বা দলীয় নেতাদের জন্য শুধু রাজনৈতিক ভুল নয়, তাদের পারিবারিক ভুলও মারাত্মক ফল ডেকে আনতে পারে। পুত্রের পাপ বাবার কাঁধে চাপে, আর সেই বোঝা বহন করতে গিয়ে একজন সমগ্র সম্প্রদায়ের আশার প্রতীক ভেঙে পড়েন। আজ যখন 2026 সালে কোনো দলিত নেতা প্রধানমন্ত্রী পদের দাবিদার হচ্ছেন, বা যখন কর্ণাটকের পূর্জল লেভেন্নার মতো নেতার হাজার হাজার স্ক্যান্ডেল ভিডিও ফাঁস হওয়ার কারণে জেল হচ্ছে, তখন 1978 সালের সেই স্কাই ব্লু মার্সিডিজ, নিগমবোধ ঘাটের নির্জন রাস্তা এবং মোদিনগরের অন্ধকার ঘরের স্মৃতি মনে পড়ে যায়। ইতিহাস সরাসরি হয়তো নিজের পুনরাবৃত্তি কখনোই করে না, কিন্তু তার প্রতিধ্বনি থেকে যায়। কারণ ক্ষমতার খেলা, আর সেই খেলায় কোনো ব্যক্তিকে ধ্বংস করার নীতি আজও অপরিবর্তিত।